হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে আমাদের লেকচারটা হবে কোয়ান্টাম সংখ্যার সেটমূলক যে কোশ্চেনগুলো যে আমরা আলোচনা করছিলাম সেই কোশ্চেনগুলো নিয়ে হবে। আর কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনের পর আমরা নতুন টপিকে যাব। ওকে, এটা দেখো, এটা হচ্ছে কোশ্চেন 5 সম্ভবত, যদি আমি সিরিয়াল ভুল না করি। এটা হচ্ছে কোশ্চেন 5। নিকেলের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। সেট নির্ণয় করো। অ্যাডিশন, সবাই একটু দেখো খুব ভালোভাবে। এখানে বলছে সর্বশেষ শক্তি স্তর, একটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, মানে সবার লাস্টের ইলেকট্রনটা জন্য, আর এখানে বলছে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তর বলতে কোনটাকে বোঝানো হবে? আউটার শেলের ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথ যেটা বোঝানো হয়েছে সেটাকে ইন্ডিকেট করে। সর্বশেষ ইলেকট্রন আর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এক কথা না, অর্থাৎ শেষের শক্তি স্তরের ইলেকট্রনকে আমরা বলবো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, কিন্তু সর্বশেষ ইলেকট্রন বলতে বোঝানো হয়েছে সবার লাস্টের ইলেকট্রনটা যেখানে দিয়ে প্রবেশ করে সেটাকে বোঝানো হয়েছে। ওকে, আমরা যদি এখানে সর্বশেষ শক্তি স্তর, আমি যদি এখানে একটু নোট দিয়ে করি, সর্বশেষ শক্তি স্তর বলতে শেষের শক্তি স্তরকে বোঝানো হয়েছে। এখানে শেষের শক্তি স্তরকে তোমার বোঝানো হয়েছে। অ্যাডিশন, সবাই দেখো, আমরা যদি নিকেলের জন্য যদি কনসিডার করি তাহলে আমরা কি বলতে পারি? এখানে নিকেলের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ।
নিকেলের ইলেকট্রন বিন্যাস তোমার নিম্নরূপ। এখানে নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। আমরা যদি ইলেকট্রন বিন্যাস লিখি জাস্ট এভাবে লিখতে পারি 1:2 2:2, এটা 2p6, এটা কি 3:2, এটা 3p6। এর আগের লেকচারে আমরা বলে আসছি প্রথমে ইলেকট্রনটা কোথায় যায় 4s, তারপর ইলেকট্রনটা কোথায় আসে 3d তে, এরকম দেখানো হয়েছে। তো টোটাল ইলেকট্রন 28, এ পর্যন্ত ইলেকট্রন কত 18। প্রথমে ইলেকট্রন যায় কত 4s এ, তারপর ইলেকট্রন যায় কত 3d তে, 18 আর 2 কত 20, আর এখানে হবে কত। এখানে বলছে সর্বশেষ শক্তি স্তর মানে শেষের শক্তি স্তর। এখানে শেষের শক্তি স্তর বলতে কোনটা ইন্ডিকেট করছে? এটা চতুর্থ শক্তি স্তরকে ইন্ডিকেট করে। তাহলে চতুর্থ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের জন্য তোমার কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে হচ্ছে। সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন মানে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোর জন্য। আর যদি একটা ইলেকট্রন বলতো তাহলে বলতো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটির জন্য। যেহেতু ইলেকট্রনের জন্য বলছে জিনিসটাকে আরো ভালো হইতে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলোর জন্য, তাহলে জিনিসটাকে আরো ক্লিয়ার। তার মানে এখানে যতগুলো তোমার কি আছে ইলেকট্রন আছে সবগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটা তোমাকে নির্ণয় করতে হবে। তার মানে এটা হচ্ছে কি সর্বশেষ কি তোমার শক্তি স্তর, শক্তি স্তরের ইলেকট্রন। তাহলে আমি কি বলতে পারি ইলেকট্রন বিন্যাসতে দেখা যায়, ইলেকট্রন বিন্যাসতে দেখা যায় নিকেলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন দুটি, কয়টা ইলেকট্রন আছে এখানে? দুইটা। এই কারণে আর এই জিনিসটা তোমাকে জাস্ট বোঝার জন্য আমি তোমার এখানে একটু লিখে দিলাম, পরীক্ষার জন্য দরকার নেই। এটা এখানে ইলেকট্রন দুটি চতুর্থ শক্তি স্তরে রয়েছে বা চতুর্থ শক্তি স্তরের 4s উপশক্তি স্তরে রয়েছে। 4 নম্বর শক্তি স্তরে 4s উপশক্তি স্তরে রয়েছে। উপশক্তি স্তরে তোমার রয়েছে। এই দুটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট, দুটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নিচের টেবিলে দেওয়া হলো। কোয়ান্টাম সংখ্যার সেট নিচের টেবিলে দেওয়া হলো। টেবিলে দেওয়া। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু জানান, এবং সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা এটাও আমাকে একটু জানাও। ওকে, এগুলো থেকে কিন্তু তোমার এক্সামে কোশ্চেন হয়, হ্যাঁ, এজন্য এগুলো খুব গুরুত্ব সহকারে নিতে হবে। হ্যাঁ, আমি প্রত্যেকটা প্যাটার্নের একটা একটা করে দেখাই দিচ্ছি।
তারপরে দেখবা যে এতগুলো প্যাটার্ন দেখাবো, তারপর তুমি দেখবা যে এক্সাম হলে গিয়ে দেখবে যে কোশ্চেন অন্যরকম চলে আসছে। এই কারণে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বেসিক সম্পর্কে আইডিয়া জানতে হবে, তা না হলে তুমি পারবা না। ওকে, এখানে এটা দেখি, ফোরেস উপশক্তি স্তরের শক্তি স্তরের, আচ্ছা টেবিল তো আমরা নিম্নরূপ লিখে ফেলছি, আগে তোমার এটা লেখা উচিত ছিল টেবিল নিম্নরূপ। আচ্ছা এটা যেহেতু আমরা একবারই করে ফেলি, সমস্যা নেই, যেহেতু এটা লিখে ফেলছি আগে। এটার জন্য n, এটার জন্য l, এটা কি তোমার m, আর এটা কি তোমার s। আমরা 4s এর জন্য লিখছি, একটু বোঝার ট্রাই করো। 4s এখানে কয়টা ইলেকট্রন ছিল, s এ কোনো বক্স নাই, কোনো ওরিয়েন্টেশন কয়টা হয়, একটা। এখানে বক্স কয়টা হবে, একটা। ইলেকট্রন কয়টা হবে, দুটো। তাহলে ওখানে 4s2 ছিল। আমরা এই ইলেকট্রনের জন্য যদি কনসিডার করি, দেখো এটা কত শক্তি স্তরে আছে, 4 নম্বর। তো চতুর্থ শক্তি স্তরে যদি থাকে, এটার জন্য হবে 4। l এর মান দেখো 0 টু n - 1। এখন দেখো এখানে যদি 4 বসাই, 4 - 1 ইকুয়াল টু কত, 3। 0 4 - 1 ইকুয়াল টু কত হবে, 3। 0 থেকে 3, তো 0 থেকে 3 এর মধ্যে কারা, 0 1 2 3। এটার জন্য কি 0 টাকে আমরা l এর মান 0 হলে সেটাকে আমরা s বলতাম, 1 হলে p বলতাম, 2 হলে এটাকে আমরা d বলতাম, 3 হলে আমরা f বলতাম। ইলেকট্রনটা কোথায় আছে, s। এই কারণে s এর জন্য l এর ভ্যালু নেব কত, 0। এই 0। আমরা একটা ইলেকট্রনের জন্য l এর অনেকগুলো মান আসতে পারে, বাট কয়টা মান নেব, একটা। পরীক্ষায় কিন্তু এগুলো লেখা যাবে না, এগুলো ডিলিট করে দিতে হবে। আমি বলছি n এর মান 4, এখানে 4 বসায় দাও, 4 - 1 মানে কত হবে, 3। 0 থেকে 3 এর মধ্যে থেকে 0 1 2 3, এটা কার মান, l এর সম্পর্ক মান। l ইকুয়াল টু 0 হলে তাকে s বলি, 1 হলে p বলি, 2 হলে d বলি, 3 হলে কি হবে, f হবে। ইলেকট্রনটা আছে কোথায়, s এ। এই কারণে s এর ভ্যালুটা এখানে আছে। তুমি দেখো m এর মানটা আমরা বের করার টেকনিকটা আমরা কি লিখি, -l থেকে কি বলতো, প্লাস। তাহলে এটা কি যদি 0 হয়, তাহলে l এর মান যদি 0 হয়, তাহলে এখানে বসো 0, আর এখানেও হবে কত, 0। 0 থেকে 0 সমান সমান কি হবে, 0। এই ইলেকট্রনটা স্পিন আপ, প্রথম ইলেকট্রনটা স্পিন আপে, পরের ইলেকট্রনটা কি স্পিন ডাউন। স্পিন আপে যদি থাকে, তার জন্য আমরা কি লিখবো, প্লাস। আমরা জানি s এর মানটা কি তোমার ফিক্সড, এটা স্বাধীন কোয়ান্টাম সংখ্যা, এটা অন্য কোনো মানের উপর এটা ডিপেন্ড করে না। এটা হচ্ছে, এটা হলো। এখন একটু দেখো এটা কোন ইলেকট্রন, শীর্ষের ইলেকট্রন। যেহেতু এখানে ইলেকট্রন নাম্বার যদি আমরা একটু দিতাম, তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, শেষের ইলেকট্রনটার ক্ষেত্রে আমরা যদি বলি, দেখো এখানে আমি যদি একটু এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিই, তাহলে দেখো এই পর্যন্ত 1s2 2s2 2p6 3s2, এটা 3p6, এটা একটু ক্লিয়ার করে দিই তোমাকে। এটা 4s, এই পর্যন্ত 18 ইলেকট্রন। এখানে যে তোমার দুটো ইলেকট্রন থাকে, এই আমরা তো জানি যে প্রথম ইলেকট্রনটা 4s এ যায়, তারপর ইলেকট্রনটা কোথায় যায় বলতো, 3d তে। এখানে তারপর ইলেকট্রনটা কোথায় যায়, 3d তে। তাহলে এই ইলেকট্রনটা 18, 4s এর ইলেকট্রনটা কি 19 ইলেকট্রন, এই ইলেকট্রনটা কত বলতো, 20। তাহলে এখানে আমি যদি ইলেকট্রন লিখতে চাই, এখানে আমরা যদি ইলেকট্রনটা যদি লিখতে চাই, যদি লিখতে চাও, আর যদি না চাও তাহলে তো দরকার নাই। এটা 19, আর এটা কত নম্বর ইলেকট্রনের জন্য, 20 নম্বর ইলেকট্রন। আর যদি মনে করো না আমার এই ইলেকট্রনটা ফাইন্ড আউট করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাহলে ইগনোর করে যাও। তাহলে এখানে কি 4s এর এই ইলেকট্রনের জন্য, তাহলে এই ইলেকট্রনটা আছে কোথায়, এটা 4 এ। এই ইলেকট্রনটা কোথায় আছে, s এ। s এর জন্য l এর মান কত হবে, 0। এখানে কি হবে, 0। l যদি 0 হয়, এখানে মান বসালে এটার মানও কত হবে, 0। এই s এর মান, এটা যেহেতু ইলেকট্রনটা স্পিন ডাউনে আছে, তাহলে এটা কি স্পিন কি ডাউনে, তো এটা স্পিন আপ আর স্পিন কি ডাউনে। স্পিন আপের জন্য যদি প্লাস হাফ হয়, এটার জন্য কত হবে বলতো, মাইনাস। যদি তুমি ইলেকট্রনটা যদি দিতে চাও, তাহলে এভাবে দিতে পারো, আর এটা তোমার ম্যান্ডেটরি না, এটা তোমার ম্যান্ডেটরি না। আমি বলছি এটা 18, এটা কত 19, আর এটা কত 20। 19 আর 20 এর জন্য তোমাকে কোয়ান্টাম সংখ্যার সেটটা বের করতে বলছি।
আর যদি মনে করো না আমি আর এটা দেবো না এন এল এম এস এটা দেব, তাহলে এটা এইভাবে দেব। বাট এক্সামের সময় এই অংশ লেখার দরকার নাই, এই অংশ লেখার কোনো দরকার নেই, সরাসরি এটা লিখে দেব। দেখো আমার কথাগুলো বুঝছো কিনা। ওকে, অ্যাটেনশন, এখানে এম এর মানের কথা বলা হয়েছে। এম এর মান একজন স্টুডেন্ট বলছে এম এর মান কারাকা, তুমি আগের লেকচারগুলো তোমার দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি সবসময় বলি যে তোমরা আগের লেকচার বাসায় 2-3বার প্র্যাকটিস করে আসবে, তাহলে তোমার জন্য সহজ হবে। একটু দেখো, এল এর মান যদি তোমার 0 হয়, এই জিরোটা এখানে বসাও, এখানে তুমি বসাও, এটা যদি 0 হয়, এম এর মানটা তুমি কার উপর ডিপেন্ড করবে? এল এর উপর। এল এর মান কত? 0, তাই এখানে 0 বসাও। আর এখানেও কত? এল এর মান কত? 0। তাহলে -0 থেকে +0, তাহলে -0 থেকে +0 এর মধ্যে কি আছে? 0। -0 থেকে +0 এর মধ্যে কি থাকে? 0 থাকে। এই কারণে আমরা এখানে 0 বসিয়েছি। এটাই। আর কারো ডাউট থাকলে বলো। এটা ম্যান্ডেটরি না দোস্ত, তুমি যদি এখানে দিতে চাও দিতে পারো, না দিলে কোনো দরকার নাই, তুমি এটা বক্স ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখে তুমি ক্লিয়ারলি করে দিতে পারো, কোনো ব্যাপার না, ইলেকট্রন না দেখালেও হবে। যদি তুমি দেখো যে না এখানে আমার টাইমের একটা ব্যাপার আছে, হ্যাঁ, তাহলে তোমার এখানে দেওয়ার কোনো দরকার নেই। দেখো কোশ্চেন 6, এ এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস, স্তরের ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে তোমার n-1, এটা হচ্ছে d5 আর এটা হচ্ছে ns1। যেখানে এ হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, এ হচ্ছে তোমার চতুর্থ পর্যায়ে তোমার মৌল। কোশ্চেন হচ্ছে এ এর, আমি গ কোশ্চেনে যাচ্ছি, এ এর সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। তোমাকে এক্সামে তোমাকে ডাউট দিবে এই সর্ববহিস্থ আর সর্বশেষ, এটা নিয়েই তোমাকে ঝামেলা পাঠাবে। সর্বশেষ ইলেকট্রন হচ্ছে এক কথা, সর্ববহিস্থ ইলেকট্রন হচ্ছে আরেক কথা। সর্ববহিস্থ ইলেকট্রন বলতে বোঝানো হয় শেষের শক্তি স্তরের ইলেকট্রনটা, এটা শেষের শক্তি স্তরের ইলেকট্রন। আর এখানে দেখো, এটা কিন্তু আমি এর আগের কোশ্চেনটা আমি কিন্তু বলছি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনই শেষের শক্তি স্তরের ইলেকট্রন, সেটা কি আমি বলি সর্ববহিস্থ ইলেকট্রন। আর যদি বলি সর্বশেষ ইলেকট্রন, শক্তি স্তর উল্লেখ নাই, বহিস্থ কথা উল্লেখ নাই, তাহলে তোমার দেখতে হবে
যে ওই পরমাণু লাস্টের ইলেকট্রনটা কোথায় যায়। যদি পরমাণুটার ইলেকট্রন থাকে 24টা, তাহলে 24 নম্বর ইলেকট্রনটাকে ইন্ডিকেট করবে, ওটা কোথায় যাচ্ছে। যদি ওই পরমাণুতে ইলেকট্রন থাকে 20টা, তাহলে 20 নম্বর ইলেকট্রনকে ইন্ডিকেট করবে, ওই ইলেকট্রনটা কোথায় যায়, ওই ইলেকট্রনটাকে আমরা সর্বশেষ ইলেকট্রন বলি। আর যদি সর্ববহিষ্ঠ ইলেকট্রন বলি বা সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বলি, তাহলে অলওয়েজ শেষের শক্তি স্তর ইলেকট্রনকে ইন্ডিকেট করে। আর যদি সর্বশেষ ইলেকট্রন বলি, তাহলে ওই পরমাণুতে আগে দেখবা বা ওই আয়নে দেখবা আগে যে ইলেকট্রনটা, লাস্টের ইলেকট্রনটা যদি 15টা ইলেকট্রন থাকে, তাহলে 15 নম্বর ইলেকট্রনটাকে এটা ইন্ডিকেট করবে, ওটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমাদের বের করতে হবে। ওকে, তুমি দেখো চতুর্থ পর্যায়ের মৌল, তাহলে চতুর্থ পর্যায়ের যদি মৌল হয়, তাহলে এখানে n এর মান হবে কত বলতো, 4। এ হচ্ছে যদি তোমার কি চতুর্থ পর্যায়ের মৌল, তাহলে এখানে কি বলছে, এ হচ্ছে তোমার চতুর্থ পর্যায়ের কি মৌল। এটা যদি হয়, এটা যেহেতু যোজ্যতা স্তর ইলেকট্রন বেশি না, তাহলে এটা যদি আমরা জানি কি তোমার শেষের শক্তি স্তর, ওই মৌলের কি ইন্ডিকেট করে বলতো, পর্যায় ইন্ডিকেট করে। শেষের শক্তি স্তর ওই মৌলের পর্যায় ইন্ডিকেট করে। তাহলে এখানে কি যোজ্যতা স্তর মানে কি শেষের শক্তি স্তর কি ইন্ডিকেট করবে, তাহলে এটা দ্বারা ইন্ডিকেট করে কি চতুর্থ পর্যায়ের কি বলতো, মৌল। চতুর্থ পর্যায়ে যদি মৌল হয়, তাহলে n এর মান এখানে কত হবে, 4। এখানে আমরা n এর মান আমরা 4 বসাবো। এখানে আমরা n এর মানটা কত বসাবো, 4। আমি কথাটাকে আবার রিপিট করতেছি, দেখো চতুর্থ পর্যায়ের মৌল। আমরা একটা মৌলের অবস্থান নির্ণয়ের জন্য পর্যায় কিভাবে নির্ণয় করে, গ্রুপ কিভাবে নির্ণয় করে, এগুলো আমরা বলছি 9-10 এ তুমি এটা পড়ে আসছো। পর্যায় কিভাবে নির্ণয় করে, শেষের শক্তি স্তর ওই মৌলের পর্যায় ইন্ডিকেট করে। যোজ্যতা স্তর বলতে কোন ইন্ডিকেট করা হবে, শেষের শক্তি স্তর। এখানে কি এ হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, তাহলে চতুর্থ পর্যায়ে কি শেষের শক্তি স্তর, তাহলে এখানে শেষের শক্তি স্তর বলতে তোমার কত ইন্ডিকেট করবে, 4। n এর মান এখানে কত ইন্ডিকেট করবে, 4। ঠিক আছে, ওকে। এটা দেখো, এটার উত্তর যদি আমি লিখতে চাই, যেহেতু এ হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, সেজন্য n ইকুয়াল টু কত হবে, 4। এই n ইকুয়াল টু 4 এর মান আমরা কোথায় বসাতে পারবো, এখানে। কেন বসাতে পারবো, কারণ যোজ্যতা স্তর বলতে শেষের শক্তি স্তরকে ইন্ডিকেট করে। তাহলে সেক্ষেত্রে এ এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হবে n এর মান যদি 4 হয়, এখানে 4 বসাবো, 4 - 1 কত হবে, 3। তাহলে এটা হবে 3 ডিগ্রি 5। n এর মান এখানে 4 বসাবো, তাহলে এটা হবে কত, 4s1। n এর মান 4, এখানে 4 বসাবো, 4 - 1 এই দেখো 3। এখানে n এর মান এই 4, 4s1। ক্লিয়ার? তোমাকে বলছি কোন ইলেকট্রন, সর্ববহিষ্ঠ ইলেকট্রন। সর্ববহিষ্ঠ ইলেকট্রনটা কোথায় আছে, এখানে। এখানে সর্ববহিষ্ঠ ইলেকট্রন কয়টা আছে, একটা। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এ মৌলের সর্ববহিষ্ঠ ইলেকট্রনটি, সর্ববহিষ্ঠ বলতে কাকে ইন্ডিকেট করে, শেষের শক্তি স্তর ইলেকট্রন। সবচেয়ে শেষের শক্তি স্তর কত, 4। বহিষ্ঠ ইলেকট্রনটি 4s উপশক্তি স্তরে রয়েছে। এই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। এই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়।
দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো, এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো। এই দেখো এরপর আমরা এটা এম, এটা এল, এটা এম, আর এটা কার হলো এসি। দেখো এখানে কিন্তু আমরা 4s বলছিলাম, মনে আছে কিনা? আমি যদি এখানে একটু বক্স করে রাখি, এটা 4s1 বলছিলাম। n এর মান এখানে কত আছে বলতো? 4। n এর অনেকগুলো মান আছে, একটা 0 টু n মাইনাস 4 যদি এখানে বসে 4 মাইনাস 1 মানে কত? 3। তার মানে কি 0 1 2 কত? 3। 0 এর জন্য কত? s, 1 এর জন্য কত? p, 2 এর জন্য কি? d, আর 3 এর জন্য কত বলতো? এখানে ইলেকট্রনটা আসলে আসে কোথায় বলতো? s। এই কারণে s এর জন্য এখানে l এর ভ্যালু লিখবো কত বলতো? 0। ঠিক একই ভাবে এটা m l2 l, এখানে l ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখানে তুমি 0 বসো। তাহলে এই 0 মানে এখানে 0 আর এখানে 0, -0 থেকে 0 মানে কত? এই 0। ইলেকট্রনটা একটা ইলেকট্রন আছে, অবশ্যই সেটা স্পিন আপে লিখতে হবে, স্পিন ডাউনে লেখা যাবে না। তো স্পিন আপে যদি লিখি তাহলে এটা কত হবে? প্লাস হবে। এই কারণে এটার ক্ষেত্রে জাস্ট কোয়ান্টাম সংখ্যার সেটটা জাস্ট এটা পাবে। আচ্ছা তোমাদের কি ওই যে এক স্টুডেন্ট বলছে এটা ঘোলা ঘোলা মাঝে মাঝে দেখা যায়, এছাড়া কি ওরই শুধুমাত্র আসমানিকে বাদে আর কারো কি তোমার ঘোলা দেখা যায়? একটু একটু কমেন্টস একটু দেখো তো, আর কারো ঘোলা দেখা যায় কিনা। ওকে, অ্যাডিকশন আসমানিকা, তাহলে তোমার নেটের সমস্যা। হ্যাঁ, আজকে একটু ওই নেট দিয়ে আমরা ক্লাস নিচ্ছি, একটু ডিফাইন স্টাইলে আমরা ক্লাস নিচ্ছি, আগের নেট দিয়ে না। অ্যাটেনশন, এটাই পর্যন্ত শেষ। দেখো পরের কোশ্চেনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেনটা এখানে ডি উপশক্তি স্তরের ইলেকট্রনগুলোর স্পিন একই হবে কিনা তা বিশ্লেষণ করো।
অ্যাটেনশন সবাই একটু দেখো, দেখো স্পিন এক হবে কিনা কতটা, এটা কোশ্চেনটা এটা অনেক জায়গায় কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা জাস্ট এভাবে বলতে পারতো ডি উপশক্তি স্তর, এখানে ডি বলতে এখানে ইন্ডিকেট করছে এখানে কয়টি ইলেকট্রন আছে, 5টা। এটা স্পিন একই হবে কিনা, স্পিন এক হবে কিনা সেটা ইন্ডিকেট করবে স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে এস এর মান দ্বারা আমরা বুঝতে পারবো। এখন এখানে তোমার কোশ্চেনটা এভাবে বলতে পারতো ডি উপশক্তি স্তরের ইলেকট্রন গুলো তোমার ক্লকওয়াইজ রোটেট করে কিনা তা বিশ্লেষণ করো, বা এন্টি ক্লকওয়াইজ রোটেট করে কিনা তা ব্যাখ্যা করো। আমরা জানি স্পিন আপে যদি থাকে তার জন্য প্লাস আপ, তখন ইলেকট্রনটা কি হবে, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। আর যদি তোমার স্পিন ডাউনে যদি থাকে তাহলে হবে মাইনাস আপ, ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করবে। এখন ইলেকট্রনটা স্পিন আপে আছে নাকি স্পিন ডাউনে আছে সেটা আমরা কি বক্স ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে একটু যাচ্ছি, যে একটা অ্যানসার একটু যাচ্ছি। দেখো দেখো এ এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সবসময় মনে করবা যদি ডি থাকে তাহলে উপশক্তি স্তর বলবো, dxy dyz থাকলে এগুলোকে আমরা কি বলবো, অরবিটাল। যেহেতু ডি আছে তাহলে আমরা উপশক্তি স্তর বলবো। ডি উপশক্তি স্তরে তোমার ডি উপশক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে, 5টি ইলেকট্রন রয়েছে। এই 5টি ইলেকট্রনের জন্য বক্স ডায়াগ্রাম নিতে হবে। দেখো এই কোশ্চেনের সাথে আগের কোশ্চেনের পার্থক্যটা কোথায়, আগের কোশ্চেনে কোয়ান্টাম সংখ্যার সেট বলছে, বাট এই কোশ্চেনে শুধুমাত্র স্পিন ভ্যালুর মান জানতে চাচ্ছে। আগের কোশ্চেনে বলছে n এর মান বের করো, l এর মান বের করো, m এর মান বের করো, s এর মান বের করো। আর এই কোশ্চেনে ওই ইলেকট্রনগুলোর জন্য, এই 5টা ইলেকট্রনের জন্য শুধু s এর মান বের করার মাধ্যমে আমি অ্যানসারটা বলতে পারবো। যদি সবগুলো ইলেকট্রনের s এর মান যদি 1 হয় তাহলে তাদের স্পিন ভ্যালু কি হবে, 1 হবে। ওই ইলেকট্রনগুলো কি হবে, একই রোটেশনে কি করবে বলতো, রোটেট করবে। আমরা যদি এখানে এটা বক্স ডায়াগ্রামটা যদি লিখতে চাই, এটার বক্স ডায়াগ্রামটা যদি আমরা একটু লিখতে চাই, কিন্তু দেখো এটা 5টা, এটা কি তোমার 3D ছিল, আমাদের ইলেকট্রন বিন্যাসের কাঠামো ছিল কি 3D। তাহলে এটা কি তোমার এখানে ইলেকট্রনটা কোথায় আছে, 3D তে। কোথায় ছিল, 3D তে। এখানে আমি যদি ইলেকট্রন বিন্যাস 3D উপশক্তি স্তরে, এখানে আরো ক্লিয়ার করে দাও, ডি না লিখে 3D লিখলাম, কারণ আমরা গতে দেখাইছি এটা ডি বলতে এখানে কোন ডি, 3D। তাহলে আমরা এই ডিটা 5টা ভাগে ভাগ, dxy, এটা কি dyz, এটা কি dzx, এটা কি dx স্কয়ার মাইনাস y স্কয়ার, d কি z স্কয়ার। আমরা জানি এই উপশক্তি স্তরটা 5টা ভাগে ভাগ, এইখানে 5টা আমরা বক্স লিখলাম। এই বক্স দ্বারা কি ইন্ডিকেট করবে, তোমার অরবিটাল। এটা কোন শক্তি স্তর, তৃতীয়। এখানে এইখানে প্রত্যেকটার আগে আমরা কি লিখে দেব, এই 3 লিখে দেব, প্রতিটা আগে কি। এই বক্সে ইলেকট্রন যাবে কিভাবে, প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, কিন্তু ইলেকট্রনগুলো সব যাবে কি, প্রথমে স্পিন আপে যাবে, এই স্পিন আপে। তুমি দেখো ইলেকট্রন আছে কয়টা, 5টা। এখানে প্রত্যেকটা বক্সে একটা একটা করে ইলেকট্রন আছে। যদি 4টা থাকতো তাহলে ইলেকট্রনের বিন্যাসটা এরকম হতো। যদি তোমার 6টা হতো তাহলে কি আরেকটা ইলেকট্রন কি আসতো বলতো, যে কোনো একটা ঘরে এই ইলেকট্রনটা বিপরীত।
প্রথমে ইলেকট্রনটা যাবে এইরকমই কি হবে, প্রত্যেকটা ঘরে একটা একটা ইলেকট্রন যাবে, কিন্তু ইলেকট্রনগুলো যাবে কিসে, স্পিন আপে। এখন তুমি বলতে পারো কেন এরা স্পিন ডাউনে যাবে না, স্পিন ডাউন দিয়ে লিখতাম, এভাবে না লিখে যদি ইলেকট্রনগুলোকে আমি যদি এভাবে লিখতাম তাহলে কি সমস্যা হতো স্যার? এগুলো ব্যাখ্যা আমরা পরবর্তী কিছু নীতি আসবে, ওই নীতিতে আমরা ব্যাখ্যা করে দেব কেন এগুলো স্পিন আপে হয়, কেন এরকম স্পিন ডাউনে লিখতে হয়। তুমি দেখো তাহলে এই বক্স ডায়াগ্রাম হতে আমি কি বলতে পারি যে প্রতিটা ইলেকট্রনের d3d উপশক্তি স্তরের প্রতিটা ইলেকট্রনের স্পিন কি তোমার একই রকম, কারণ কি এগুলো প্রত্যেকটাই কি বলতো ক্লকওয়াইজ। তাহলে তাদের স্পিন ভ্যালুর মানও হবে কত বলতো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি বক্স ডায়াগ্রাম হতে দেখা যায় এটা একটা নীতির আলোকে লিখতে হয়। হ্যাঁ, দেখা যায় প্রতিটি থ্রিডি উপশক্তি স্তরের প্রতিটি ইলেকট্রন নিজ অক্ষকে কেন্দ্র করে, যেহেতু এটা কি তোমার আপ তার মানে কি ক্লকওয়াইজ, নিজ অক্ষকে কেন্দ্র করে ঘড়ির কাঁটা স্পিন ডাউন হলে কি লিখতাম, ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে, ঘড়ির কাঁটা দিকে ঘুরছে সেজন্য প্রতিটি ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই সংখ্যার মান প্লাস হাফ অর্থাৎ একই হবে। যেহেতু স্পিন রোটেশন সবার এক, এইখানে স্পিন হলো এক, এইখানে এরা একই, তাদের রোটেশনের সিম্বলটাও কি হবে এক, তারা সবাই কি হবে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে তারা কি করবে আবর্তন করবে। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। ওকে, ওকে, রিদিকা বলছে যে আরেকবার একটু বলতে। ওকে রিদিকা একটু দেখো, তোমাকে বলছে যে ডি উপশক্তি স্তরের ইলেকট্রনগুলোর স্পিন একই হবে কিনা, এটা ডিপেন্ড করবে কার উপর, স্পিন ভ্যালুর উপর। স্পিন ভ্যালুটার মানে কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা, তার মানে এস এর উপর ডিপেন্ড করবে। এন্ড ডি উপশক্তি স্তরের টোটাল ইলেকট্রন এখানে কত আছে দেখবা, এরকম তোমাকে দেখাইছি, এটা 3d5 আর এটা কত লিখছিলাম 4s1। গ কোশ্চেনের সাথে তুমি যদি থাকো, যদি মিস না হয় তাহলে দেখবা যে গ কোশ্চেনে আমরা জাস্ট এরকম লিখছি। এই 3d উপশক্তি স্তরে 5টা ইলেকট্রনকে আমি বক্স ডায়াগ্রামে লিখব। ইলেকট্রন আসলে উপশক্তি স্তরে থাকে না, থাকে কোথায়, অরবিটালে। আমরা জানি ডি তে কয়টা অরবিটাল আছে, 5টা, এই কারণে আমরা এখানে 5টা আমরা কি করছি বক্স। এই এক একটা বক্সকে কি বলে, এক একটা অরবিটাল।
এই অরবিটাল বা এই বক্সটাকে 3D xy দ্বারা, এটাকে yz দ্বারা, এটাকে zx দ্বারা, এটাকে x স্কয়ার y স্কয়ার দ্বারা, এটাকে z স্কয়ার দ্বারা রিপ্রেজেন্ট করে। এই বক্সে ইলেকট্রন যাওয়ার নিয়ম হচ্ছে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে। এটা একটা নীতি আছে, হ্যাঁ, যেটাকে আমরা হুন্ডের নীতি বলি। এটা আসবে, এটা পড়ানোর আগে আমি বক্স ডায়াগ্রামটা তোমাকে দেখাই দিচ্ছি, আর কিছু না। এই প্রতিটা বক্সে একটা একটা ইলেকট্রন যাবে, এবং ইলেকট্রন যাওয়ার প্যাটার্নটা হচ্ছে কি, ইলেকট্রন গুলো এরকম স্পিন আপে যাবে। তারপর যদি ইলেকট্রন যদি আরো থাকে, তাহলে পরবর্তীতে এই বক্সে স্পিন ডাউন যাবে। এই এক একটা বক্সে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, এক একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এই এক একটা বক্সে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা। আমি তোমাকে দেখাই দেব 2টা কিভাবে হয়, হ্যাঁ, আসবে। আমি আবার বলছি, ডিতে ইলেকট্রন আছে কয়টা? 5টা। এটা কি 3D উপশক্তি স্তর, এটাকে বক্স ডায়াগ্রামে লিখব, অরবিটাল ফরম্যাটে লিখব। তার মানে ডিটা কয়টা ভাগে ভাগ? 5টা। এই কারণে 5টা আমরা বক্স দিছি, প্রতিটা বক্সকে এক একটা অরবিটাল বলে। এই বক্সে ইলেকট্রন লেখার নিয়ম কি? প্রথমে প্রত্যেকটা একটা একটা করে ইলেকট্রন এখানে লিখব। তো ইলেকট্রন আছে কয়টা? 5টা। তাহলে এখানে একটা লিখব, এখানে একটা লিখব, এখানে একটা লিখব, এখানে একটা লিখব, এখানে লিখতে লিখতে এই পর্যন্ত আস্তে আস্তে 5টা ইলেকট্রন শেষ হয়ে যাবে। এই 5টা ইলেকট্রন। এরপর যদি আরো ইলেকট্রন থাকতো, তাহলে এরা ইলেকট্রনগুলো এভাবে যেত, এখানে আসতো বিপরীত স্পিন, তাহলে এখানে আসতো বিপরীত স্পিন। যেহেতু নাই আর আলাদা। আর তোমার ইলেকট্রন লেখার নিয়মটা কি? স্পিন আপে লিখতে হবে। তাহলে এই অরবিটালের ইলেকট্রন যে আছে সেটা আছে স্পিন আপে, এটাও কিসে আছে? স্পিন আপে, এটাও স্পিন আপে, এটাও স্পিন আপে। স্পিন আপের জন্য আমরা, তুমি যে আগের লেকচারগুলো করে থাকো, তার জন্য আমরা ভ্যালু লিখি কত? প্লাস। আর ইলেকট্রন স্পিন আপ, এই রোটেশন দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যায় বলছি, ইলেকট্রনটা তার নিজ অক্ষকে কেন্দ্র করে, ইলেকট্রনটা তার নিজ অক্ষকে কেন্দ্র করে এই ঘড়ির কাঁটার দিকে রোটেট করে। এই স্পিন আপ দ্বারা ইন্ডিকেট করছে এরকম, ইলেকট্রনটা যখন ঘড়ির কাঁটার দিকে রোটেট করবে তখন স্পিন আপ দ্বারা রিপ্রেজেন্ট করে। আর স্পিন ডাউন দ্বারা রিপ্রেজেন্ট করে কোনটা? ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এই স্পিন আপের জন্য আমরা ভ্যালুটা নিই কত? প্লাস। এই কোশ্চেনে বের করতে বলছে কি তার স্পিন ভ্যালু, মানে এস এর মান তোমাকে বের করতে বলছে, কোয়ান্টাম সংখ্যার মান তোমাকে বের করতে বলবে। যেহেতু প্রত্যেকটার স্পিন ভ্যালু এক, তাহলে তাদের রোটেশনটাও কি হবে? একই দিকে। তাহলে তার স্পিন ভ্যালু কত হবে? এটাই এখানে বলছি। আশা করি বুঝতে পারছো। ওকে, এখানে একজন স্টুডেন্ট কোশ্চেন করছে যে তাসনিয়া ইসলাম, ওকে, ও বলছে যে স্যার এগুলো বারবার প্র্যাকটিস করতে হয়, বাসায় বারবার লিখতে হবে, প্যাচ লেগে যাবে। হ্যাঁ, তুমি যদি নিজে যদি বাসায় যদি বারবার প্র্যাকটিস না করো, অনুশীলন না করো, বারবার খাতায় যদি না লেখো, তাহলে তুমি পারবে না, মনে রাখতে পারবে। 10% স্টুডেন্ট পারবে, 90% স্টুডেন্ট পারবে না। 10% স্টুডেন্ট ওরা এমনি ভালো, হ্যাঁ, ওরা এমনি গড গিফটেড, ঠিক আছে, ওদের জন্য ওদের সাথে কম্পেয়ার করা যায়। 90% স্টুডেন্ট পারবে না। একটু বোঝার ট্রাই করো। একজন স্টুডেন্ট বলছে যে স্যার সর্বশেষ শক্তি স্তরে মনে করেন 4s, এইখানে কমেন্টস লিখছে, এখানে মনে করেন 2টি ইলেকট্রন আছে। এখন কোশ্চেনে বলছে সর্বশেষ ইলেকট্রনটির জন্য ওর কথা অনুযায়ী কোন একটা পরমাণু মনে করো শেষের শক্তি স্তরে, এখানে ইলেকট্রন আছে 2টা। এখন কোশ্চেন হইছে সর্বশেষ ইলেকট্রনটির জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে বলছে। এখন ও বলছে যে স্যার এখানে তো বলছে সর্বশেষ ইলেকট্রনটির জন্য, মানে একটা ইলেকট্রন বলছে। এখন আমরা এটা এখানে কোনটাকে আমরা তোমার কি সর্বশেষ শক্তি স্তরের জন্য মানে কোশ্চেনটি একটু দেখে নি। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটির জন্য। এখন ইলেকট্রনটা আছে কয়টা? 2টা। এখন কোশ্চেনটা এরকম থাকার কোনো কথা না। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি বলে তাহলে ইলেকট্রন থাকবে একটাই। আর যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে বলবে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গুলোর জন্য, অথবা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের জন্য। গুলো কথাটা উল্লেখ না করে বলবো ইলেকট্রন। আর যদি ইলেকট্রন টি বলে, সিঙ্গুলার বলে, তাহলে এখানে একটাই থাকবে। আর যদি প্লুরাল বলে তাহলে এখানে ইলেকট্রন গুলোই বলবে, ওভাবেই তোমাকে বলে। আর যদি না বলে তাহলে মনে করবে কোশ্চেনে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। কথা বুঝতে পারছি কিনা? দেখো কোশ্চেন
7 হওয়ার আগে এখানে একটা নোট দেখায়, এটা বোঝার ট্রাই করো। নোটটা এটা হচ্ছে উপশক্তি স্তর, আর এটা হচ্ছে কি তোমার অরবিটাল। আমরা পি উপশক্তি স্তরের জন্য আমরা অরবিটাল লিখছি কয়টা? তিনটা। পি এক্স, এটা কি পি ওয়াই, আর এটা কি পি জেড। আমরা ডি উপশক্তি স্তরের জন্য আমরা অরবিটাল লিখছি কয়টা? পাঁচটা। এটা ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর এটা কি ডি জেড স্কয়ার, এরকম পাঁচটা। দেখবা যে আমাদের পি তে আমরা জানি যে এখানে 6টি ইলেকট্রন থাকতে পারে। এখন ইলেকট্রন গুলো কি হয়, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, প্রত্যেকটা একটা একটা করে যাবে। এখানে কি পি কয়টা ভাগে ভাগ? 3 ভাগে, 3টা বক্স হবে। প্রথমে একটা একটা ইলেকট্রন যাবে, তারপর আবার কি হবে? একটা একটা ইলেকট্রন যাবে। তার মানে এখানে হয় দুইটা, এখানে হয় দুইটা, এখানে হয় দুইটা। 3 দুগুণে কত? 6। ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। প্রথমে একটা একটা ইলেকট্রন এখানে দিতে হয়, তো কয়টা যায়? 5টা। তারপর আবারও একটা একটা ইলেকট্রন দিতে হবে, টোটাল হবে কয়টা? 10টা। তখন ইলেকট্রন হবে কয়টা? এখানে প্রত্যেকটাই দুটো দুটো করে যায়। প্রথমে দুটো যায় না, প্রথমে একটা একটা, ওই বক্সের মতো প্রথমে একটা একটা ইলেকট্রন নিয়ে হয়ে যায়। 10টার প্রথমে 5টা প্রথমে একটা একটা যাবে, তারপর 6 নম্বর এখানে, 7 নম্বর এখানে, 8 নম্বর এখানে, 9 নম্বর এখানে, 10 নম্বর এখানে। এরকম যদি বসে তখন প্রত্যেকটা দুটো দুটো করে যায়। এস এর ক্ষেত্রে এরকম হয়, এফ এর ক্ষেত্রে হয়। আমরা জাস্ট এই দুটোর জন্য দেখাচ্ছি। তাহলে আমি কি বলতে পারি, এটা একটা অরবিটাল, এই পি এক্স পি ওয়াই পি জেড এগুলো অরবিটাল, এগুলো এক একটা অরবিটাল। প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা করে? দুটো করে। প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? দুটো। তাহলে এখানে আমি কি পয়েন্ট লিখতে পারি? দেখো এই অরবিটালে দুটো, এই অরবিটালে দুটো, এই অরবিটাল প্রত্যেকটা, এখানে দুটো, এখানে দুটো, এখানে প্রত্যেকটাই কি এক একটা অরবিটাল। প্রতিটি অরবিটালে এখানে একটা লাইন লিখবো, এই কারণে তোমাকে মানে আমাদের পরের প্রশ্নের জন্য দরকার হবে। এখানে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রন এখানে থাকতে পারে। খুব এই লাইনটা আমি জাস্ট এখান থেকে লিখছি। এখন দেখো একটু বোঝার ট্রাই করো। প্রতিটি অরবিটালকে আমরা রিপ্রেজেন্ট করি, শক্তি স্তরের সংখ্যাকে রিপ্রেজেন্ট করি n দ্বারা, উপশক্তি স্তরের সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করি l দ্বারা, অরবিটালের সংখ্যাটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? m দ্বারা। কি দ্বারা? m। কয়টা করে ইলেকট্রন থাকবে? দুটো। কয়টা করে ইলেকট্রন থাকবে? দুটো। প্রতিটা অরবিটাল মানে কি? এক একটা m এর মানের জন্য, m এর মান দ্বারা কি অরবিটাল, m এর এক একটা মান দ্বারা এক একটা অরবিটালকে ইন্ডিকেট করবে। আমরা আগে লেকচারে বলছি m এর এক একটা মান দ্বারা কি এক একটা অরবিটাল, এক একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে? দুটো। আমরা এর আগের কোশ্চেনে বলছি যে একটা ইলেকট্রনের জন্য n এর ভ্যালু থাকে একটা, l এর ভ্যালু থাকে একটা, m এর ভ্যালু থাকে একটা, বাট s এর ভ্যালু থাকে কয়টা? একটা। ইলেকট্রন কয়টা থাকতে পারে? দুইটা। তাহলে দুটো ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রনের জন্য s এর ভ্যালু একটা, দুটো ইলেকট্রনের জন্য s এর ভ্যালু কয়টা থাকবে বলো তো? s এর ভ্যালু থাকবে কয়টা? s এর মান থাকবে কয়টা বলো তো? আমি আবার বলছি, কয়টা ইলেকট্রন থাকে? দুটো। একটা ইলেকট্রনের জন্য s এর মান কয়টা? একটা। তাহলে দুটো ইলেকট্রনের জন্য s এর মান কয়টা? দুটো। তার মানে কি প্রতিটা অরবিটালে s এর মান কয়টা থাকে? দুইটা। অর্থাৎ m এর এক একটা মানের জন্য s এর মান হবে কয়টা? আমি কথাটাকে আবার রিপিট করতেছি। প্রতিটা অরবিটালকে রিপ্রেজেন্ট করে কি দ্বারা? m দ্বারা। m এর একটা মানের জন্য ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। একটা ইলেকট্রনের জন্য স্পিন ভ্যালু s এর মান থাকবে কয়টা? একটা। দুটো ইলেকট্রনের জন্য থাকবে কয়টা? দুইটা। s এর মান থাকবে কয়টা? দুইটা। তাহলে আমি এখানে কি বলতে পারি? s দ্বারা আমি ইন্ডিকেট করি স্পিন কোয়ান্টাম নাম্বার, বুঝছো তো? q মানে কোয়ান্টাম, n মানে নাম্বার, এর মান থাকবে কয়টা? দুইটা। তাহলে আমি বলতে পারি m এর প্রতিটি মানের জন্য
স্পিন কোয়ান্টাম নাম্বার বলতে কি এস, এস এর ছোট এস এর দুটি মান থাকবে, এস এর মান থাকবে দুটি, একটা হচ্ছে কি প্লাস আপ আর একটা কি বলতো মাইনাস আপ, মান থাকবে দুটি। এই লাইন থেকে প্রতিটা অরবিটাল মানে m, অর্থাৎ m এর একটা মানের জন্য মানে একটা অরবিটালের জন্য ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। একটা ইলেকট্রনের জন্য s এর মান একটা, দুটো ইলেকট্রনের জন্য s এর মান কয়টা? দুইটা। ওই লাইনটাই লিখছি, m এর প্রতিটা মানের জন্য s এর মান থাকবে কয়টা? তোমার দুইটা। একটি হচ্ছে প্লাস হাফ, অন্যটি হচ্ছে কি তোমার মাইনাস হাফ। একটি হচ্ছে প্লাস হাফ এবং অন্যটি হচ্ছে মাইনাস হাফ, অন্যটি হচ্ছে তোমার কি মাইনাস। দেখো এই লাইনটা তুমি এই পর্যন্ত আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও, এরপর আমরা একটা কোশ্চেন সলভ করব। আচ্ছা এটা দেখো, এখন আমরা একটা কোশ্চেন সলভ করব। দেখো কোশ্চেন সাথে দেখো, তৃতীয় শক্তি স্তরে শক্তি স্তরে কতগুলো ইলেকট্রনের কতগুলো ইলেকট্রনের কতগুলো ইলেকট্রনের গুণন প্লাস হাফ। এখানে কিন্তু এক কোশ্চেনটা বোঝার ট্রাই করবো এখন ঠান্ডা মাথায়। ইলেকট্রনের গুণ প্লাস হাফ, প্লাস হাফ মানে কি? স্পিন কোয়ান্টাম নাম্বার, তার মানে এস এর মান তোমাকে জানতে হবে। তৃতীয় শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন, এখানে কিন্তু নির্দিষ্ট ইলেকট্রন বলে না, সর্বশেষ ইলেকট্রন, 11তম ইলেকট্রন, 12তম ইলেকট্রন, সর্ববহিষ্ঠ ইলেকট্রন। এখানে বলছে তৃতীয় শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকতে পারে। কত থাকতে পারে? একটা শক্তি স্তরে 2n²। তাহলে n এর মান যদি আমি 3 বসাই তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 18টা ইলেকট্রন। 18টা ইলেকট্রনের মধ্যে কয়টা ইলেকট্রনের স্পিন প্লাস হাফ আর কয়টা ইলেকট্রনের স্পিন কি মাইনাস হাফ, এটা তুমি ক্যালকুলেশন করে বের করো। আমার কথা কি বুঝছো কিনা? কয়টা ইলেকট্রনের স্পিন তোমার কি প্লাস হাফ হবে এবং কয়টা ইলেকট্রনের স্পিন কি হবে? মাইনাস হাফ। এখন তুমি শর্টকাটে কিভাবে এমসিকিউর জন্য বুঝবে সেটা আমি পরে বলে দেব, আর অ্যানসার করার জন্য তুমি কিভাবে লিখবা সেটা আমি দেখাচ্ছি। ওকে দেখো, দেখো তৃতীয় শক্তি স্তরে সবগুলো ইলেকট্রনের সবগুলো কয়টা ইলেকট্রন? তৃতীয় শক্তি ইলেকট্রন ধরতে পারে কয়টা? 2n² নিয়ম অনুযায়ী তোমার 18টা। সবগুলো ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, স্পিন গুণন যেহেতু বলছে রোটেশন, স্পিন গুণন ইলেকট্রনের গুণন বা রোটেশনটা কি স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করে, মানে এস এর মানটা আমার জানতে হবে।
ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান নিচের টেবিলে দেওয়া হলো। নিচের টেবিলে তোমার দেওয়া হলো। এটা কি দেখো, বোঝার ট্রাই করবা। এটা n, এটা কি l, 0 to n - 1। এটা কি তোমার m, এটা কি মাইনাস l থেকে প্লাস, আর এটা কি s। আগে বোঝার ট্রাই করো। আগে কিন্তু একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা, এখানে কিন্তু সবগুলো ইলেকট্রনের জন্য আমাকে বলছে। ওকে, অ্যাডিশন সবাই দেখো, n এর মান হচ্ছে কত বলতো? 3। n এর মান হচ্ছে কত বলতো? 3। এই 3 এখানে বসাও, কত আসে? 3 - 1 কত আসবে বলতো? 2। n এর মান কত? 3, 3 এখানে বসাও, 3 - 1 কত? 2। তো 0 থেকে 2, 0 থেকে 2 এর মধ্যে কি আছে? 0 আছে, 1 আছে, আর কি আছে? 2 আছে। আগে কিন্তু আমরা l এর সবগুলো মান নিতাম না, একটা মান নিতাম, কারণ কোশ্চেনে একটা ইলেকট্রনের জন্য বলছে, একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা আছে, বাট এখানে কিন্তু একটা ইলেকট্রনের জন্য বলে না। এই কারণে l এর আমরা সবগুলো মান নিব। যদি কোশ্চেনে যে কোনো একটা ইলেকট্রনের জন্য বল করে, যে কোনো একটা ইলেকট্রনের জন্য যদি আমি টেবিল করি, তাহলে আমি একটা মান নেব। আর যদি এটা উল্লেখ না থাকে, তাহলে আমার সবগুলো মানই আমার কি নিতে হবে, কারণ একটা ইলেকট্রনের জন্য l এর মান কয়টা হবে? একটাই হবে। বাট এখানে আমার একটা ইলেকট্রনের কোনো কথা উল্লেখ করে না, কোনো একটা শক্তি স্তরের কথা যদি উল্লেখ করে, উপশক্তি স্তরের কথা যদি বলে, তাহলে যতগুলো আছে ততগুলোই তুমি এখানে ব্যবহার করবে। l এর মান যদি 0 হয়, তাহলে এখানে বসাবো 0, 0 থেকে 0, তার মানে আগে বোঝার ট্রাই করবা। m মানে কি? 0, কয়টা হলো? একটা। m এর মান দ্বারা কয়টা অরবিটাল ইন্ডিকেট করে? একটা অরবিটাল। তাহলে একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। তাহলে s এর মান হবে কয়টা বলতো? দুইটা। একটা প্লাস আপ আর একটা কি হবে বলতো? মাইনাস আপ। একটা প্লাস আপ আর একটা কি? মাইনাস আপ। আমি আবার বলছি, l এর মান 0 মানে এখানে 0। m 0 মানে কয়টা অরবিটাল? m এর মান দ্বারা অরবিটাল ইন্ডিকেট করে, m এর মান আছে কয়টা? একটা। তাহলে অরবিটাল হবে কয়টা? একটা। একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? দুইটা। একটার হলো অবশ্যই প্লাস আপ হলে, অন্যটার হলো কত? মাইনাস। তুমি দেখো 1 যদি বসে, তাহলে তুমি এটা দেখো 1 আমি যদি এখানে বসে, তুমি এটা দেখো 1 যদি বসে, তাহলে এটা কত হয়? -1, এটা হয় কি? প্লাস। -1 আর +1 সংখ্যা রেখার কার্ভে কি কে থাকে? পূর্ণ সংখ্যা -1 0 প্লাস। তাহলে এখানে মান পাওয়া যাচ্ছে কয়টা? 3টা। তাহলে এই একটা মানের জন্য কি হবে? একটা অরবিটাল, তার জন্য কি হবে? প্লাস আপ, এটার জন্য কয়টা হবে? মাইনাস আপ। আবার এই জিরোর জন্য আবার কি হবে? একটা অরবিটাল, এটা দ্বারা কি হবে? দুটো ইলেকট্রন, একটা প্লাস আপ আর একটা মাইনাস আপ। এই +1 দ্বারা ইন্ডিকেট করবে কি? আরেকটা অরবিটাল। ওই অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুটো, একটা প্লাস আপ আর একটা কি? মাইনাস। অর্থাৎ অরবিটাল আছে কয়টা? এখানে m এর মান কয়টা? 3টা। অরবিটাল হবে কয়টা? 3টা। ইলেকট্রন থাকবে থাকতে পারে কয়টা? 6টা। তাহলে প্রথম ইলেকট্রন, তোমার যদি 6টা ইলেকট্রন থাকে, তাহলে s এর ভ্যালু হবে কয়টা? 6টা। তাই একটার জন্য প্লাস আপ হলে আরেকটার জন্য কি? মাইনাস আপ। তাই কয়টা আছে? 3টা। এটাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি। তাহলে এখানে দেখো প্লাস হাফ মাইনাস হাফ দুইটা ভ্যালু। তাই 3 দুগুণে কয়টা হবে? 6। তার মানে এটা দ্বারা ইন্ডিকেট করে 3টা প্লাস হাফ আছে, 3টা কি আছে? মাইনাস হাফ। এটার জন্য আমি যদি লিখি প্লাস হাফ মাইনাস হাফ, এটার জন্য যদি লিখি প্লাস হাফ মাইনাস হাফ, এটার জন্য যদি লিখি প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে কয়টা প্লাস হাফ হয়? 3টা। মাইনাস হাফ হয় কয়টা? 3টা। এটাই হয়ে গেল। 2 এর মান যদি এখানে বসাই, তাহলে এখানে কত? -2, এখানে কত? +2। তাহলে এটা কত? -2, এটা -1 0 +1 আর +2। m এর মান আছে কয়টা? 5টা। অরবিটাল হবে কয়টা? 5টা। ইলেকট্রন থাকবে কয়টা? 10টা। তাহলে এই মান -2 এর জন্য যদি অরবিটাল হয়, এর জন্য প্লাস হাফ আর মাইনাস হাফ যদি হয়,
তাহলে -1 এর জন্য ইলেকট্রনের জন্য প্লাস হাফ মাইনাস হাফ, 0 এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, +1 এর জন্য প্লাস হাফ মাইনাস হাফ। এই কারণে এতগুলোকে একবারে না লিখে জাস্ট এখানে এটাকে কি দ্বারা মাল্টিপ্লাই করা হয় 5। তাহলে দেখা যায় কি টোটাল 5টা অরবিটাল ইলেকট্রন থাকবে কয়টা 10টা। তাহলে এখন 10টা ভ্যালু আছে দেখো 5টা প্লাস হাফ আর কি 5টা মাইনাস। তুমি দেখো এখানে বলছে কতগুলো ইলেকট্রনের ঘূর্ণন প্লাস হবে। এই এক একটা ভ্যালু দ্বারা একটা ইলেকট্রন, তাই এখানে আছে কি প্লাস হাফ মানে একটা মানে একটা ইলেকট্রন। এখানে প্লাস হাফ আছে কয়টা তিনটা, এখানে আছে কয়টা বলো তো 5টা। তাহলে কত হয় 3 5 3 8 আর 1 কত 9। তাই কয়টা ইলেকট্রনের ঘূর্ণন তোমার কি প্লাস হাফ হবে 9টা ইলেকট্রন। তাহলে আমি বলতে পারি তৃতীয় শক্তির স্তরে টেবিল থেকে দেখা যায় তৃতীয় শক্তি স্তরের 9টি ইলেকট্রনের ঘূর্ণন, মানে একটা মান দ্বারা একটা ইলেকট্রন বোঝানো হয়, ক্লিয়ার? 9টি ইলেকট্রনের ঘূর্ণন তোমার কি হবে ঘূর্ণন প্লাস হাফ। দেখো এই পর্যন্ত তুমি বুঝছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। এই পর্যন্ত বুঝতে পারছো? তুমি তো দেখো এমসিকিউর জন্য তুমি কিভাবে ফাস্ট করবে। দেখো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা তোমার 8টা। সবসময় মনে করবা 9টা প্লাস হলে বাকি 9টা হবে কি মাইনাস। দুই চতুর্থ শক্তি স্তর কত 2n2, n এর মান কত 4, 4 4 16, ওটাকে গুণ করলে কত হবে 2 32। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা 32। তার অর্ধেক কত 16টা হবে প্লাস হাফ আর 16টা হবে কি মাইনাস হাফ যদি এমসিকিউ তে আসে। আর তুমি যখন টেবিল আকারে করবে তখন এটার জন্য এরকম করে আসবে। ওকে, এখন দেখো এটা 2 মার্কের জন্য এখন যেটা আলোচনা করব এটা প্রায় সময় আসে। বোঝার ট্রাই করব। অরবিটালের সম্ভাব্যতা যাচাই। সম্ভাব্যতা যাচাই। অরবিটালের সম্ভাব্যতা মানে অরবিটালটা গঠন করা সম্ভব কি সম্ভব না। এখানে নিচের কোন অরবিটালটি
নিচের কোন অরবিটালটি গঠন করা সম্ভব অথবা অসম্ভব তা ব্যাখ্যা করো, অথবা অসম্ভব তা ব্যাখ্যা করো। মনে করো আমরা লিখলাম 1p, এখানে আমরা লিখলাম 4d, এখানে আমরা লিখলাম 2d, এখানে আমরা লিখলাম মনে করো 3f, এরকম লিখলাম। এখন কোশ্চেনে আসবে 1p এই অরবিটালটা আসলে বাস্তবে আছে কিনা ব্যাখ্যা করো। এখন আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব দেখো, আমি 1p এর ক্ষেত্রে ব্যাখ্যা করতেছি। 1p এটার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতেছি। আমরা দেখো প্রত্যেকটাই দেখো এরকম যে কোনো একটা আসতে পারে। এখন দেখো 1p এর ক্ষেত্রে দেখো এটা কোন শক্তি স্তরে আছে। এখন n ইকুয়াল টু 1 এর জন্য উপশক্তি স্তর বা অরবিটাল গুলো যেটাই লেখো না কেন না না নেট ডিস্টার্ব নেই, কল আসছে তো এই কারণেই সমস্যা হয়েছে। ফোন আসলে এই সমস্যা হয়েছে। আচ্ছা এটা দেখো n ইকুয়াল টু 1 এর জন্য নিচের উপশক্তি স্তরগুলো যদি অরবিটাল বলে অরবিটাল, উপশক্তি স্তর বলে উপশক্তি স্তর, উপশক্তি স্তর গঠন সম্ভব নিচের উপশক্তি স্তর। একটু বোঝার ট্রাই করো, একটু ক্লিয়ারলি দেখো। 1p এর ক্ষেত্রে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা মান কত, n ইকুয়াল টু 1। n ইকুয়াল টু 1 মানে কি ইন্ডিকেট করবে, প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, 1। আমরা দেখব প্রথম শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তরগুলো থাকে। তার মানে কি n এটার ভ্যালু কত, 1। উপশক্তি স্তর এটাকে রিপ্রেজেন্ট করে কোনটা, l দ্বারা। কি দ্বারা রিপ্রেজেন্ট করে, উপশক্তি স্তর গঠন সম্ভব, তার মানে l এর মান জানতে হবে। আর এটা হচ্ছে উপশক্তি স্তর, এটা হচ্ছে উপশক্তি স্তর। তাই n ইকুয়াল টু যদি 1 হয়, দেখো l মানে কত, 0 টু n মাইনাস 1। বোঝার ট্রাই করো, এর বোঝার ট্রাই করো। n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কি, 0 টু n মাইনাস 1। এখানে 1 বসো, 1 মাইনাস 1 মানে কত বলো তো, 0। 0 থেকে কি 0, তাহলে এখানে l এর মান কত হয়, শুধু 0 হয়। 0 দ্বারা কাকে ইন্ডিকেট করে, কোন উপশক্তি স্তর, এটা কোন শক্তি স্তরে রয়েছে, প্রথম। অর্থাৎ এখানে n ইকুয়াল টু 1 দ্বারা শুধুমাত্র 1s উপশক্তি স্তরে গঠিত হওয়া সম্ভব, 1p গঠিত হওয়া কি সম্ভব। তাহলে তোমাকে কি করতে হবে, এগুলো অরবিটাল, উপশক্তি স্তরের ভিতর অরবিটাল, উপশক্তি স্তর যদি গঠিত হওয়া যদি সম্ভব হয় তাহলে অরবিটালও গঠিত হওয়া সম্ভব। যদি মনে করো
3 মনে করো 4D যদি গঠন করা যদি সম্ভব হয় তাহলে 4D এর ভিতরে যে অরবিটাল আছে সেটাও গঠন করা কি সম্ভব, কারণ 4D কে ভেঙেই তো আমরা 4D xy 4D yz 4D zx 4D x স্কয়ার y স্কয়ার 4D কি তোমার z স্কয়ার এগুলো আমরা। তাহলে এখানে আমি যদি এটাকে আবার ক্লিয়ার করি 1p এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর 1, আমরা প্রথম শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তরগুলো সম্ভব হয় সেটা দেখব, সেটার সাথে এই 1p এর কি আমি কম্পেয়ার করব। যদি এখানে যদি 1p যদি চলে আসে তাহলে আমি লিখব 1p সম্ভব, আর এখানে যদি 1p যদি চলে না আসে তাহলে বলবো 1p সম্ভব। তাহলে আমি বলতে পারি প্রথম শক্তি স্তরে 1s উপশক্তি স্তর সম্ভব, 1p কি তোমার সম্ভব। তাহলে আমি বলতে পারি প্রথম শক্তি স্তরে 1s সম্ভব কিন্তু 1p সম্ভব না। বা একবার এটাই লিখে দাও, এটুকু স্পেশাল লাগবে না। প্রথম শক্তি স্তরে 1p অরবিটাল সম্ভব, এটাই লিখে দাও, অরবিটাল সম্ভব। যদি 1p সম্ভব হতো তাহলে এই উপশক্তি স্তরের ভিতরে 1p চলে আসতো, মানে প্রথম শক্তি স্তরে শুধুমাত্র 1s উপশক্তি স্তরই সম্ভব। তাই এখানে কি হবে 1p অরবিটাল কি হবে না মূলত সম্ভব। দেখো এই পর্যন্ত বুঝছো, আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস করব আলাদা। আমার কথা বুঝতে পারছো কি দেখো। আমি তোমাদের বলি সব ব্যাপারগুলো যখন একবারে মাথায় চলে আসবে ওগুলো কিন্তু মনে রাখতে পারো না, তুমি বাসায় বারবার খাতা অনুযায়ী প্র্যাকটিস করবে, কিন্তু তা নাহলে কিন্তু পারবো না। পরীক্ষার খাতায় একদম সাদা খাতা দিয়ে আসতে হবে। হ্যাঁ, সায়েন্স এমন একটা জিনিস প্রথম দিকে তোমার এক্সাম গুলো তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন দেখবা ফেল করে বসে আছে। হ্যাঁ, স্টুডেন্ট মানে টিচার যদি কোশ্চেনটা একটু স্মার্ট করে, একটু কোশ্চেনটা একটু ঘুরাই দেয়, দেখবে যে তুমি ফেল করে বসে আছো। কথা বুঝতে পারছো? ওকে, এটা দেখো আমরা যদি সেকেন্ড 4D এর ক্ষেত্রে যদি কনসিডার করি, দেখো আমরা 4D এর ক্ষেত্রে এখন আমরা আলোচনা করি। তোমার কলেজে অনেক ভালো স্টুডেন্ট আছে, জিপিএ 5 পাওয়া, গোল্ডেন পাওয়া, হ্যাঁ এসএসসি তে মনে করো ফাটাই দেয় এবং নিজে ফাটাই যেতে যায় অন্যকে ফেটে ফেলে, হ্যাঁ এবং এইচএসসি তে পাসও করতে পারে না, পাস মার্ক দিতে পারে না, বহুত অবরব আছে। হ্যাঁ, এবং সেটা তুমিও নিজেও একটা एग्जांपल হতে পারো ইন ফিউচারে। এই কারণে কি ভাষা প্র্যাকটিস, ওভার কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। হ্যাঁ, এই কারণে তোমার ভাষা বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো 4D এটা হয় কিনা, 4D তে কোন শক্তি স্তর আছে চতুর্থ, তাই 4D এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটার ভ্যালু হচ্ছে n = 4। এক্সামে যদি মনে করো সময় না থাকে একবার লিখবো 4D এর ক্ষেত্রে n = 4, যদি টাইম না থাকে। টাইম কেমিস্ট্রিতে এনাফ টাইম পাওয়া যায়। এখন তুমি যদি বলো স্যার আমি নিজে লিখবো আর অন্যটা দেখে লিখবো, এই দুটো টাইম মিলে আমার 3 ঘন্টার টাইম এটা কভার করবে না, তাহলে হবে না। যদি নিজে লেখো এনাফ টাইম পাওয়া যায়, খাতা অনেক সুন্দর করে জিগজ্যাগ করে লেখা যায়। হ্যাঁ, এখন n = 4 এর ক্ষেত্রে নিচের উপশক্তি স্তরগুলো গঠন করা সম্ভব, কারণ উপশক্তি স্তর গঠন হলে অরবিটাল সম্ভব। উপশক্তি স্তর গঠন করা কি সম্ভব। নিচে আমরা দেখব 4 এর মধ্যে 4D টা আছে কিনা, আমরা সেটা একটু চেক করব। দেখো n উপশক্তি স্তর, আমি বুঝতে হবে কোশ্চেনের ডিমান্ড। কোন জায়গায় আমরা l পর্যন্ত নেই, কোন জায়গায় আমরা s নেই, কোন জায়গায় আমরা শুধু s নেই, এটা কোশ্চেন অনুসারে কিন্তু নেই। তাহলে এই কারণে কোশ্চেনের সেন্স আমাদের বুঝতে হবে। ওকে, n এটা যেহেতু উপশক্তি স্তর বলছে তার মানে কি আমি l পর্যন্ত যাব, l বের করে কি দিয়ে 0 থেকে n - 1
কোন কোন উপশক্তি স্তরগুলো, কোন কোন উপশক্তি স্তরগুলো তুমি দেখো এখানে n এর মান 4, 4 বসো, 4 মাইনাস n কত হবে 3, 0 থেকে 3, 0 থেকে 3 কারা 0 1 2 3। আমরা কিন্তু অনেকগুলো মান পেতাম, মান নিতাম একটা, তখন ইলেকট্রন বলতো, বাট এই কোশ্চেনে কিন্তু ইলেকট্রনের কথা বলে নাই। এই কারণে আমরা কি করছি সবগুলো মান নিব। আচ্ছা, 0 দ্বারা আমরা l এর মান 0, এটা দ্বারা কোনটাকে আমরা ইন্ডিকেট করছি বলতো s। এখন এটা কোন শক্তি স্তর চতুর্থ, এই কারণে এটাকে আমরা 4s। এটা দ্বারা 1 দ্বারা আমরা কাকে ইন্ডিকেট করি p, ছোট p, এই কারণে এটা কি চতুর্থ শক্তি স্তর, এই কারণে এটাকে 4। 2 দ্বারা আমরা কোন লেটারটাকে রিপ্রেজেন্ট করছি ছোট d, আবার বড় d দিও না, এখানে কোন শক্তি স্তর চতুর্থ। 3 দ্বারা আমরা কাকে ইন্ডিকেট করছি, তার মানে কি এটা কি হবে বলতো চতুর্থ, তার মানে কি তাহলে দেখো এই চতুর্থ শক্তি স্তরের মধ্যে 4d আছে, দেখো আছে, তাহলে অতএব তোমার কি হবে চতুর্থ শক্তি স্তরে 4d অরবিটাল গঠন করবে, অর্থাৎ 4d সম্পর্ক লিখে দিতে হবে। তার মানে কি এখানে 4d কি তোমার বুঝতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আমরা এখানে লিখতে পারি যে দেখো চতুর্থ শক্তি স্তর 4d আসছে, তাহলে 4d সম্পর্ক, অতএব 4d অরবিটাল সম্পর্ক। অরবিটাল বলো উপশক্তি স্তর বলো, কারণ উপশক্তি স্তরের ভিতরে অরবিটাল আছে, 4d অরবিটাল সম্পর্ক শেষ। এইটাই দেখো, কারো কোনো ডাউট আছে কিনা দেখো, ডাউট থাকলে আমাকে বলো। আচ্ছা, আমরা 2d টা করে দেব, 3f টা তোমার বাসায় বসে তুমি করবা, হ্যাঁ আশা করি পারবা। ওকে, আমরা 2d এর ক্ষেত্রে যদি দেখি, 2d এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এখানে কত হবে 2 হবে, ঠিক আছে না? এই টেবিলটা আমরা একটু ডিলিট করে দেব, এখানে 2 এর জন্য নিচের উপশক্তি স্তর এই সম্পর্ক, এটা 2। তুমি দেখো 2 এখানে বসবে, 2 1, 2 1 মানে কত বলতো 1, তার মানে কি 0 থেকে 1, তো 0 থেকে 1 এর মধ্যে 0 আর কি আছে বলতো 1 আছে। 0 এর জন্য s আর 1 এর জন্য আমরা কি লিখি p, তাহলে এখানে দ্বিতীয়, এটা কি 2s আর এটা 1, এটা কি এটা এই p টা কোন শক্তি স্তরে দ্বিতীয়, এই কারণে আমরা কি লিখব 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, দ্বিতীয় শক্তি স্তরে শুধু 2s আর 2p সম্পর্ক, এখানে কি 2d কি বলতো সম্ভব, তাহলে এখানে লিখে দেব অতএব 2d সম্ভব নয়, অতএব 2d অরবিটাল সম্ভব নয়, এটা লিখে দেব। তাই 2d এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম ইকুয়াল টু n এর 2 এর ক্ষেত্রে নিচু শক্তি স্তর গঠন করা সম্ভব অরবিটাল, এর মধ্যে 2d নাই, এই কারণে এটা 2d অরবিটাল সম্ভব নয় বা উপশক্তি স্তর সম্ভব, এটাই आंसर। এই 3f টা তুমি বাসায় বসে করবে, দেখো তোমাকে হোমওয়ার্ক দি, বাট অনেক স্টুডেন্ট দেখবে যে মেসেঞ্জারে সে লিখছে, অনেক বলবো না, আমি কিছু স্টুডেন্ট বলবো, বাট অনেকে লেখেনি। এখন তোমাকে হোমওয়ার্ক বলবো, এটা অনলাইন, তুমি দাঁড়িয়ে গেছো অনলাইন যে তোমার কানের উপর 2-3টা মারবো, হ্যাঁ এটা মারার তো সুযোগ নেই, হ্যাঁ তোমাকে আমি চিনি না, বাট তুমি আমাকে চিনো, এটা অনলাইনটা খুবই খারাপ একটা অবস্থা। এখন এই কারণে কি তুমি তোমার কাজগুলো করো না, তোমার কাজ হচ্ছে এটা কমপ্লিট করে মেসেঞ্জারে দাও, তুমি যদি ভুল করো, আমি যদি চেক নাও করি, আরেকজন স্টুডেন্ট এটাকে ডাউট দেবে তোমার ওই জায়গায় ভুল হয়েছে, তুমি কারেকশন হয়ে যাবে। আর তুমি যদি অন্যটা দেখে দেখে করো, তাহলে কি তোমার নিজের ইমপ্রুভ হবে। 3 একটা তুমি বাসা বসে করবে, মানে তুমি গ্রুপে এটা দিবা।
এখন দেখো ইউসি কোয়ান্টাম সংখ্যা রিলেটেড এই পড়া, এর সাথে এই কোয়ান্টাম সংখ্যার সাথে কিছু ইলেকট্রন বিন্যাসের নীতি এটা অ্যাড করে 3 এবং 4 মার্কের কোশ্চেন আছে। কোয়ান্টাম সংখ্যা আমরা নিয়ে আলোচনা করছি, এই টাইপের কোশ্চেন হয়, আরো ডিফারেন্ট টাইপের হবে। আমরা ওই কথাগুলো একটু পরে বলবো, তাহলে এখন বলে অনেকে মাথায় নিতে পারবে না। ওকে, এখন দেখো এটার সাথে কিছু ইলেকট্রন বিন্যাস আছে, ইলেকট্রন বিন্যাসে কিছু রুলস আছে, ওই রুলস এর মাধ্যমে কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন বিন্যাসের নীতির মাধ্যমে তোমার পাবলিক এক্সাম গুলোতে তোমার ক্রিটিক কোশ্চেন হয়। তাহলে আমরা ওই নীতিগুলো আমরা দেখব, তার আগে আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে তোমার পারমাণবিক ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে কি পারমাণবিক ইলেকট্রন বিন্যাস। আর আরেকটা হচ্ছে তোমার আণবিক ইলেকট্রন বিন্যাস। আণবিক ইলেকট্রন বিন্যাস। তুমি পারমাণবিক ইলেকট্রন বিন্যাসটা কার জন্য? পরমাণুর জন্য যদি আমরা করি, এন নাইট্রোজেন এর জন্য যদি। আণবিক ইলেকট্রন বিন্যাসটা কার জন্য? অণু, যদি N2 এর জন্য আমি। আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো শিখছি সেগুলো হচ্ছে পারমাণবিক, আণবিক না। তুমি যখন হায়ার লেভেলে উঠবা, অনার্স কেমিস্ট্রি নিয়ে যদি ডিল করো, তাহলে তুমি আণবিক ইলেকট্রন বিন্যাসটা শিখতে পারবে। এটা হচ্ছে অণুর জন্য, এটা আমাদের আউট অফ সিলেবাস, এটা সিলেবাসে নাই, এটা নিয়ে আমরা ডিল করি। আমাদের সিলেবাসটা ডিল করে কাকে নিয়ে? পারমাণবিক কি তোমার ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসটা কিছু নিয়ম দ্বারা বা কিছু নীতি দ্বারা নির্ধারিত হয়। ইলেকট্রন কিভাবে অরবিটালে যাবে, কোন শক্তি স্তরে আগে যাবে, কোনটা পরে যাবে, এগুলো কিছু নিয়ম দ্বারা নির্ধারিত হয়। তাহলে আমি এখানে লিখতে পারি পারমাণবিক ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস কিছু নীতি দ্বারা নির্ধারিত। নীতি দ্বারা নির্ধারিত হয়। নীতিগুলো নিম্ন। এক হচ্ছে পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। প্রথম কন্ডিশন হচ্ছে এটা, হচ্ছে সেকেন্ড কন্ডিশন হচ্ছে নীতিটা হচ্ছে তোমার আব্বৌ নীতি। তৃতীয়টা হচ্ছে N+L নীতি। আর এখানে 4 নম্বরটা হচ্ছে খুন্ডের নীতি। এটা কি খুন্ডের, এটা কি তোমার, এই নীতিগুলো দ্বারা ইলেকট্রন বিন্যাসটা নির্ধারিত। কোন একটা মৌলিক ইলেকট্রন বিন্যাস এই নীতির আলোকে আমরা দেখি। আমরা এই নীতিগুলো নিয়ে আলোচনা করব। পলির বর্জন নীতিটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, এটা নিয়ে আমরা আলোচনা করি, শেষ করে দেব আমাদের লেকচার। ওয়েট করতে হবে, টাইম আমাদের নাই, এটা উঠে না।
নুসরাত লোডিং হওয়ার কথা না, আমাদের ইন্টারনেট তোমার একটু ডিফারেন্ট টাইপের ইন্টারনেট ইউজ করতেছি আজকে, সো তোমার এই সমস্যা হচ্ছে। অ্যাডিশন, এই নীতিটা পড়ানোর আগে আমরা কিছু একটা উদাহরণ দিই, উদাহরণটা খুব ভালোভাবে বোঝার ট্রাই করো, এটা খুব ভালোভাবে বোঝার ট্রাই করো। এই উদাহরণটার মাধ্যমে আমরা নীতিটা শিখবো। এটা মনে করো ঢাকা শহর, এটা হচ্ছে রূপনগর এলাকায়, এটা হচ্ছে রূপনগর এলাকা, বোঝার ট্রাই করো কিন্তু। এটা হচ্ছে 22/8 এর বাসা, মনে করো 8 এর বাসা। এখন এই বাড়িটা আবার এমন যে এটা বাড়ি লিখি, বাসা বাসা কেমন জানি 22/8 এর। এখন এটার সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা ইউনিট, মানে আমরা এক একটা ফ্লোরে 3-4টা করে ইউনিট আছে। এই বাসাতে এমন সিস্টেম যে এখানে আমি বাড়িটা আঁকছি, এখানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট, প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট আছে? একটা। যেমন এক একটা ফ্লোরে আমি যে বাসায় থাকি সেই বাসায় 3টি ইউনিট থাকে। আর আমি যদি বিতে থাকি, ধরে নাও দ্বিতীয় ইসি থাকে, তখন একটা হয় কি A1, মানে এটা বুঝো তো A2 B2 আর এটা কি C2, এরকম। জাস্ট এই বাসাটা এরকম না, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট আছে। এখন দেখো ঢাকা শহরের রূপনগর এলাকায় 22/8 এর বাড়িতে লুবনা, এটা আমাদের আগে পুরনো রূপনগরের একটা স্টুডেন্ট ছিল আমার আগের ব্যাচের, ওর নাম লুবনা নামের দুজন মেয়ে এই বাড়িতে পাওয়া যাবে কিনা, নামের দুজন মেয়ে পাওয়া সম্ভব হবে যদি। বোঝার ট্রাই করো। ঢাকা শহরের রূপনগর এলাকায় 22/8 নম্বর বাড়িতে লুবনা নামের দুজন মেয়ে পাওয়া যাবে কিনা। যেতে পারে, কারণ একজনে যদি ফার্স্ট ফ্লোরে থাকে, একজনে সেকেন্ড ফ্লোরে থাকতে পারে, একজনে থার্ড ফ্লোরে থাকতে পারে। লুবনা নামের দুজন মেয়ে কি পাওয়া যেতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে এদের ফ্লোর কি হবে বলতো? ভিন্ন হবে। ফ্লোরটা কি হবে? ভিন্ন হবে, কারণ এক একটা ফ্লোরে ইউনিট কয়টা করে? যদি ব্যাপারটা এরকম হয়, বোঝার ট্রাই করো। ঢাকা শহরের রূপনগর এলাকায় 22/8 এর বাড়িতে লুবনা নামের দুজন মেয়ে তোমার কি হবে? পাওয়া সম্ভব হবে যদি এদের ফ্লোর কি হয়? ভিন্ন হয়। তার মানে তাদের শহর এক, এলাকাও এক, আর বাড়ি নম্বরও এক, কিন্তু ফ্লোর নাম্বার কি ডিফারেন্ট। যদি ব্যাপারটা এরকম হতো, শহর এক, এলাকা এক, বাড়ি এক, ফ্লোর এক, তাহলে কি লুবনা পাওয়া যাবে? নাকি ওই লুবনা দ্বারা কি তোমার একটা লুবনা কি ইন্ডিকেট করবে? তো দুটো ডিফারেন্ট টাইপের লুবনা, দুটো ডিফারেন্ট টাইপের লুবনা বা দুটো ডিফারেন্ট টাইপের লুবনা নামের মেয়ে কখন পাওয়া যাবে? যখন এদের ফ্লোরটা কি হবে বলতো? ভিন্ন। এখানে কিন্তু 4টা প্যারামিটার, একটা হচ্ছে শহর, একটা এলাকা, একটা বাড়ি, আর একটা কি বলতো তোমার ফ্লোর। 4টা প্যারামিটার। এখন যদি ব্যাপারটা এরকম হয়, দুটো লুবনা পাওয়া সম্ভব হবে। এই 4টা প্যারামিটারের মধ্যে তোমার যদি 4টা প্যারামিটার যদি সমান হয়ে যায়, শহর এক, এলাকা এক, বাড়ি এক, ফ্লোর এক, তখন আর দুটো লুবনা আলাদা কোনো লুবনা না, একটা লুবনাকে ইন্ডিকেট করে। ওই দুটো লুবনাকে আইডেন্টিক্যাল, অভিন্ন একটা মেয়েকে আসলে কি করে বলতো? ইন্ডিকেট করে। একটা মেয়েকে কি করবে? ইন্ডিকেট করবে। এই লুবনা দুটো আলাদা মেয়ে বা আলাদা ডিফারেন্ট টাইপের লুবনা বা দুটো ভিন্ন মেয়ে তখন হবে যখন এই 4টা প্যারামিটারের মধ্যে কমপক্ষে একটা প্যারামিটার কি হবে বলতো? ভিন্ন হতে হবে। এখন এটা ঢাকা শহর না হয়ে এটা চট্টগ্রাম শহর হতে পারে,
দুটো লগ্ন পাওয়া পসিবল। এটা ঢাকা শহর রূপনগর এলাকার না হয় এটা আজিমপুর এলাকা হতে পারে, দুটো লগ্ন পাওয়া পসিবল। এটা রূপনগর এলাকা তোমার কি 22/8 এর বাড়ি না হয় এটা কি 25/8 এর বাড়ি হতে পারে, দুটো লগ্ন পাওয়া পসিবল হবে। এখানে পুরো ভিন্ন না হলেও চলবে। এখন কি হবে, ঢাকা শহর রূপনগর এলাকা বাড়ি নাম্বার 1, তখন তাদের কি ফ্লোর কি হতে হবে, ভিন্ন হতে হবে, তাহলেই এটা পাওয়া পসিবল, তা না হলে এটা পাওয়া সম্ভব না। দুটো তুমি দেখো, আমি তোমার কোশ্চেনে আসতেছি, যদি কারো কোনো ডাউট থাকে সেটা আমরা পরে আসতেছি, কেউ এখান থেকে রিমুভ নেব না। দেখো শহরের ভিতরে কিন্তু এই রূপনগর এলাকা, ঢাকা শহরের ভিতরে রূপনগর এলাকার ভিতরে কিন্তু বাড়িটা, তাহলে এই ঢাকা শহরটাকে আমি বললাম শক্তি স্তর। ঢাকা শহরের ভিতরে যেমন রূপনগর এলাকায়, তাহলে শক্তি স্তরের ভিতরে থাকবে কি বলতো, উপশক্তি স্তর। আমরা জানি এটার ভিতরে কি থাকবে, উপশক্তি স্তর। রূপনগর এলাকার ভিতরে যেমন বাড়ি, উপশক্তি স্তরের ভিতরে কে থাকে, অরবিটাল। এটার ভিতরে কে থাকে, অরবিটাল। লুবনা নামের দুজন মেয়ে, এক্ষেত্রে বোঝানো হয়েছে এই দুটো মেয়েকে বোঝানো হয়েছে দুটি ইলেকট্রন। এটা কি পাওয়া সম্ভব হবে, পাওয়া সম্ভব হবে যদি, এখন না পরে আমি আসতেছি, যদি এদের ফ্লোর ভিন্ন, এদের কি বলতো স্পিন যদি ভিন্ন হয়, ভিন্ন এটা বোঝার ট্রাই করো। স্পিন মানে কি বলতো, রোটেশন। স্পিন মানে কি, স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু। তার মানে দেখো দুটো ইলেকট্রনকে ক্ষেত্রে, দুটো যদি ডিফারেন্ট টাইপের ইলেকট্রনের ক্ষেত্রে তার শক্তি স্তর 1, উপশক্তি স্তর 1 একই অরবিটালে মানে একই বাড়িতে থাকবে, এটা সম্ভব হবে যদি তাদের স্পিন তোমার কি হয়, ডিফারেন্ট। আমরা কিন্তু একটা অরবিটালে ইলেকট্রন এভাবে লিখি, একটা স্পিন আপ একটা স্পিন ডাউন, এটা এভাবে লিখি না আমরা, কিন্তু এটা এভাবে লিখি না, এটাও কাটা এটাও কাটা, একই স্পিনে থাকে না, কারণ একই স্পিনে যদি থাকে রিপালশন করে, বিকর্ষণ করে, এটা এটাকে কি করবে, বিকর্ষণ করবে, এরা কি তোমার অপোজিট স্পিনে থাকবে। তাহলে একটা পরমাণুতে দুটো ইলেকট্রন, আমরা শক্তি স্তরকে কি বলি, n, উপশক্তি স্তরকে প্রকাশ করি কি দ্বারা, l দ্বারা, অরবিটালকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা, m দ্বারা, স্পিন কোয়ান্টাম নাম্বারকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা, s দ্বারা। পরমাণুতে দুটো ইলেকট্রনের ক্ষেত্রে তোমার কি এই দুটো ইলেকট্রনের মধ্যে, দুটো ইলেকট্রনের এই চারটার ভ্যালু কখনো এক হবে না। চারটার ভ্যালু যখন এক হয়ে যাবে, ওই দুটো ইলেকট্রন দ্বারা ডিফারেন্ট দুটো ইলেকট্রনকে ইন্ডিকেট করবে, ওই দুটো ইলেকট্রন দ্বারা একটা ইলেকট্রনকে ইন্ডিকেট করবে। যদি শহর এলাকা বাড়ি আর ফ্লোর যদি এক হয়ে যায়, দুটো লগ্ন আলাদা কোনো লগ্ন ইন্ডিকেট করবে না, একটা লগ্নকে ইন্ডিকেট করবে। তার যদি n এর মান, l এর মান, m এর মান আর s এর মান যদি একই হয়ে যায়, তার রোটেশনও এক হয়, স্পিন ভ্যালু যদি এক হয়, শক্তি স্তর এক হয়, উপশক্তি স্তর যদি এক হয়, অরবিটাল যদি এক হয়, তাহলে পরমাণুর ওই দুটো ইলেকট্রন আলাদা কোনো ডিফারেন্ট ইলেকট্রন ইন্ডিকেট করবে না, একটা ইলেকট্রনই ইন্ডিকেট করবে। এখানে বলা হয়েছে যে পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের ক্ষেত্রে, পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের ক্ষেত্রে তোমার কি হবে, হয় n এর মান তোমার কি ভিন্ন হতে পারে, l এর মান ভিন্ন হতে পারে, m এর মান ভিন্ন হতে পারে, বা s এর মান কি হতে পারে বলতো, ভিন্ন হতে পারে। এই চারটা প্যারামিটারের মধ্যে কমপক্ষে একটা প্যারামিটার কি হতে পারে, ভিন্ন হতে পারে। যদি কমপক্ষে একটা প্যারামিটার যদি ভিন্ন হয়, তাহলে ওই দুটো ইলেকট্রন আলাদা ইলেকট্রন। আর যদি চারটা প্যারামিটারে যদি তোমার কি হয়, সমান হয়ে যায়, তাহলে তোমার কি হবে বলতো, ওই দুটো ইলেকট্রন কি আইডেন্টিক্যাল। ওই দুটো ইলেকট্রন ডিফারেন্ট হবে কখন, এই দুটো লগ্ন ডিফারেন্ট হবে কখন, যখন তোমার কি শহর ভিন্ন হয়, এই তিনটে এক হতে পারে। তোমার কি এলাকা যদি ভিন্ন হয়, তাহলে এই দুটো লগ্ন আলাদা দুটো মেয়ে হতে পারে। যদি তোমার বাড়ি যদি ভিন্ন হয়, তাহলে এই দুটো লগ্ন আলাদা হতে পারে। যদি তোমার কি ফ্লোর ভিন্ন হয়, বাট এগুলো সব এক, শুধু ফ্লোরটা ভিন্ন, তাহলে এই দুটো আলাদা হতে পারে। দুটো ইলেকট্রন আলাদা, দুটো ইলেকট্রন ইন্ডিকেট করবে কখন, যদি তোমার শক্তি স্তর যদি ভিন্ন হয়, এগুলো সব এক, একটা আছে দ্বিতীয় শক্তি স্তরে, একটা আছে তৃতীয় শক্তি স্তরে, তাহলেও কি হতে পারে, দুটো ইলেকট্রন তোমার কি আলাদা ইলেকট্রন। এখানে কি হবে, সব এক, উপশক্তি স্তর আলাদা,
একটা আছে এস এ আর একটা আছে কিসে, তাহলে এই দুটো কি হবে বলতো আলাদা ইলেকট্রন। এটা কি হতে পারে সব এক, অরবিটাল কি হতে পারে বলতো তোমার কি ডিফারেন্ট হতে পারে, একটা আছে মনে করো dxy তে আর একটা আছে dy তে, তাহলে এটা কি হবে বলতো আলাদা দুটো ইলেকট্রন হবে। যদি তোমার স্পিন যদি ভিন্ন হয় সব এক, তাহলে তোমার কি হবে আলাদা। কমপক্ষে একটা তোমার কি হতে হবে তোমার, কমপক্ষে একটা ইলেকট্রন, একটু এক মিনিট আমি একটু কথাটা একটু, ফোন আসলে একটু লোডিং হয়। ফোন আসলে একটু একটু আটকে যায়, একটু ওয়েট করো। তোমার কল আসলে এই সমস্যাগুলো হয়, হ্যাঁ। আচ্ছা, আমরা শেষ করে দেবো, একটু ওয়েট করো। যে দুটো একটা পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রন, আমি যদি এটা সামারি করি, আগে একটু দেখো, একটা পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের এই চারটার ভ্যালু যদি সমান হয়ে যায়, ওই দুটো ইলেকট্রন কি আইডেন্টিক্যাল, একই ইলেকট্রন। একটা পরমাণুতে প্রত্যেকটা ইলেকট্রনই আলাদা। একটা পরমাণুতে যে কোনো একটা পরমাণুতে ইলেকট্রন আছে 16টা, 16টাই ডিফারেন্ট ইলেকট্রন, 16টা একই ইলেকট্রন, 16টাই কি ডিফারেন্ট ইলেকট্রন। একটা পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রন, তোমার কি চারটার মান কখনো সমান হতে পারে না, কমপক্ষে একটা মান ভিন্ন হতে পারে, দুটোও হতে পারে, তিনটাও হতে পারে, চারটাও ভিন্ন হতে পারে, কিন্তু কমপক্ষে একটা কি হবে তোমার ভিন্ন হবে। আর যদি চারটাই যদি তোমার কি হবে সমান হয়ে যায়, তাহলে ওই দুটো কি তোমার অবশ্যই কি তোমার ওই দুটো ইলেকট্রন দ্বারা অবশ্যই তোমার কি হবে বলতো তোমার আইডেন্টিক্যাল বুঝে না, ওই দুটো ইলেকট্রন দ্বারা একটা ইলেকট্রন কি তোমার কি হবে বলতো ইন্ডিকেট করবে। তাহলে এই নীতিতে, এই কথাটা এই নীতিতে পলির বর্জন নীতিতে বলছে একটা পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রন এই চারটার মান কখনো সমান হতে পারে না, চারটার মান যদি সমান হয়ে যায় ওই ইলেকট্রনটা কি তোমার আইডেন্টিক্যাল হয়ে যায়, ওই ইলেকট্রন দুটো কি একই টাইপের হয়ে যায়। আসলে একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে প্রত্যেকটা ইলেকট্রনই কি তোমার ডিফারেন্ট টাইপের ইলেকট্রন। যদি ইলেকট্রন ডিফারেন্ট হয় তাহলে এই চারটার ভ্যালু তোমার কি কখনো কমপক্ষে চারটার ভ্যালুর মধ্যে কমপক্ষে একটা ভ্যালু কি হবে ভিন্ন হবে। কমপক্ষে একটা ভ্যালু ভিন্ন মানে কি বলতো, দুটো হতে পারে, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, একটাও হতে পারে। কমপক্ষে একটা মানে কি একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটাও হতে পারে, কি হতে পারে চারটাও হতে পারে। এটা ভ্যালু ভিন্ন হবে, তাহলে ওই দুটো ইলেকট্রন কি হবে ডিফারেন্ট। আমি যদি সালফারের জন্য 16টা ইলেকট্রন বলি তাহলে 16টা ইলেকট্রনই ডিফারেন্ট, তাহলে 16টা যদি ডিফারেন্ট ইলেকট্রন হয় তাহলে 16টা একটা ইলেকট্রনের সাথে যদি আরেকটা ইলেকট্রনের যদি কম্পেয়ার করি, তাহলে এই চারটা ইলেকট্রন, এই চারটা প্যারামিটার এনএল এমএস, এই চারটা প্যারামিটারের মধ্যে একটা প্যারামিটার অবশ্যই তোমার ডিফারেন্ট হবে। আর যদি তোমার চারটাই যদি তোমার যদি সমান হয়ে যায় তাহলে ওই দুটো ইলেকট্রন কি আইডেন্টিক্যাল, পরমাণুতে প্রত্যেকটা ইলেকট্রনই কি তোমার ডিফারেন্ট, এখানে এই চারটা প্যারামিটার কখনো এক হবে না। ওকে, তুমি দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। এখানে
পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। কারণ চারটা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, ওই ইলেকট্রনগুলো আইডেন্টিক্যাল হয়ে যাবে। আসলে পরমাণুতে যে ইলেকট্রনগুলো তারা কখনোই কি আইডেন্টিক্যাল না, তারা প্রত্যেকটা ইলেকট্রন কি ডিফারেন্ট। এই কারণে চারটা ইলেকট্রনের মান কখনো একই হতে পারে। এই কথাটার জন্য উনি কি পাইছে, বিজ্ঞানী পলি নোবেল প্রাইজ পেয়েছে। উনি পদার্থবিজ্ঞান, সব পদার্থ। হ্যাঁ, এই নীতির জন্য তাকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, এটা উঠিয়ে নিও। আচ্ছা, আমি তো ডিলিট করে দিচ্ছি, এটা তো আগেও আমরা কি করছিলাম। এখানে এটা নোট, এই নীতির জন্য পদার্থবিদ্যায় তাকে 1945 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটার বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এটার বিস্তারিত। হ্যাঁ, তাহলে আজকে এটা উঠে নাও, আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। অবশ্যই আমি তোমাকে বারবার বলি, তুমি টাইম পাবো না, কলেজ যখন ওপেন হয়ে যায় মোটেও টাইম পাবো না। কলেজে তোমার এতগুলো লেকচার, হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমার কি করবে, শেষ করে দেবে। আমাদের অনলাইনে টাইম একটু বেশি হয়। হ্যাঁ, অফলাইনে হয়তো বা 2 মাসের যে টাইম আমরা নিচ্ছি এর মধ্যে সিলেবাস শেষ হয়ে যেত, কিন্তু অফলাইনে একটা জিনিস লিখে দেওয়া, এই কারণে অনেক টাইম চলে যায়। হ্যাঁ, এখানে তুমি কলেজ ওপেন হলে টাইম পাবে। সো তুমি অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবে, কারণ তোমার নিজের ক্যারিয়ার, তোমার নিজের ডেভেলপ করতে হবে। বাই বাই, ভালো থাকো।